কবুল বলার ঠিক আগ মুহূর্তে বিয়ের আসরে নিজের প্রাক্তন স্বামীকে দেখে ঠোঁটজোড়া দিয়ে কবুল শব্দটা বের হলো নাহিয়ার। কপালের বা পাশ হালকা রক্তের রেশ, ঠোঁটের কোণেও জলজল করছে রক্তের আবেশ। বাম গালেও বেশ কাটা স্থান থেকে রক্ত ঝরতে ঝরতে শুকিয়ে রক্ত লেপ্টে আছে। বিয়ে বাড়ির আলো ঝকঝকে পরিবেশে আহিরকে এমতাবস্থায় দেখে পুরনো অনুভূতি সব মাথা চারা দিয়ে উঠল। আসলেই অনুভূতি কি পুরনো, নাকি প্রতিদিনে ন্যায় নতুন? সে তো কি সুন্দর করে বলেছিল আহিরকে যে তার অনুভূতি কোনোদিনও আহিরের জন্য পুরনো হবে না। তবে আজ কেন আবার তার অঙ্গে নববধূর সাজ উঠল? এই ছেলে, তুমি এখানে কি করছো? আজকের দিনেই তোমার আমার বাড়িতে পা দিতে হলো। সিকিউরিটি, এই সিকিউরিটি। তোমাদের এই ছেলের ছবি দেখিয়ে বলা ছিল না এই ছেলে আসলে ভেতরে যেন ঢুকতে দেওয়া না হয়? হিয়ার বাবা হামিদ চৌধুরীর হুঙ্কারে মুহূর্তে বিয়ে বাড়ির পরিবেশ যেন আরও থমথমে অবস্থায় পরিণত হল। হিয়া চমকালো বাবার কথায়, নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসল। মেয়ের দ্বিতীয় বিয়ে হলে কি হবে? উনি যে আড়ম্বরপূর্ণ আয়োজন করেছেন, তাতে চারপাশের মানুষ যেন ফ্রিতে তামাশা দেখার সুযোগ পেয়ে গেল। হিয়ার মুখোমুখি স্টেজে বসে থাকা তার নতুন হবু বর জিহাদ দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে একবার হিয়াকে তো একবার হিয়ার প্রাক্তনকে দেখছে। সে জানে হিয়ার এর আগে একবার বিয়ে হয়েছিল, ১.৫ বছরের মাথায় ডিভোর্সও হয়েছে। ডিভোর্সের আসল কারণ জিহাদ কখনো ঘেঁটে দেখেনি, হিয়ার কাছে জানতেও চায়নি। সে হিয়াকে ৬টা বছর ধরে ভালোবেসে যখন আপন করে নেওয়ার সুযোগ হয়েছে, সে সেই সুযোগের সদ্ব্যবহার করতে চেয়েছে বলেই তো আজ এই পরিণতি। বিয়ের আসর, কিন্তু এই আসরে হিয়ার প্রাক্তন নামক অমাবস্যা কেন নামল? বধূ সাজে পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করতে থাকা হিয়ার বদন জুড়েও যে এখন অমাবস্যার অন্ধকার দেখছে জিহাদ। সে তার বাবা মাকে অনেক কষ্ট করে এই বিয়েতে রাজি করিয়েছে। অবিবাহিত ছেলে নয়, ডিভোর্সড একটা মেয়েকে সে বিয়ে করবে। তার বাবা মা মোটেও মেনে নিতে রাজি ছিলেন না, হাতে পায়ে ধরে রাজি করিয়েছে জিহাদ। এই এত কষ্টের ফল যদি হাত ফসকে বেরিয়ে যায়, জিহাদ বাঁচবে কি আখড়ে? সে পরিস্থিতি সামাল দিতে দ্রুতপদে নেমে আসলো স্টেজ থেকে। তার হবু শ্বশুর মশাই সিকিউরিটির দিকে তেড়ে গেছেন ডাকতে। বোধ হয় আহিরকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিবেন। কিন্তু সে আহিরকে এত অপমানিত হতে দেয় কি করে? শত হোক প্রাণপ্রিয় বন্ধু থেকে শত্রুতে রূপান্তরিত হয়েছে তো শত্রুই বলা চলে। সে দেশের বাইরে চলে গেছে, সেই সুযোগে তার ভালোবাসার মানুষটিকে ভালোবাসার জালে জড়িয়ে বিয়ে করে নিয়েছিল। জানত জিহাদ হিয়াকে ভালোবাসে, তবুও এই হীন কাজটা বেস্ট ফ্রেন্ড হয়ে কি করে করেছিল আহির? জানার চেষ্টা করেনি জিহাদ, শুধু কষ্টে বন্ধুত্বের অপমানের দূরত্ব টেনেছিল। পড়াশোনা শেষ করে ফেরেনি আর দেশে, কিন্তু যখন দেখল হিয়াকে পাওয়ার একটা সুযোগ হয়েছে, সে ছুটে এসেছে দেশে। কিন্তু আজকের এই এত আনন্দের দিনে আহিরের কেন আসতে হলো? এসব আকাশ কুসুম চিন্তা করতে করতে জিহাদ থমথমে মুখে এসে দাঁড়ালো আহিরের সামনে। গম্ভীর ভরাট কণ্ঠে বলল, আজকের দিনেই তোকে এখানে আসতে হলো। দেখতে আসলাম এক নারী বেইমানি করে কি করে অন্য একজন পুরুষকে বিয়ে করছে। আরও একটা বিষয় দেখতে আসলাম, আমার প্রাণপ্রিয় বন্ধু কি করে পারছে বন্ধুর প্রাক্তন স্ত্রীকে বিয়ে করতে। কিন্তু আমি একটা বিষয় মিস করে গেছিলাম জানিস? আমি দেখতে পারিনি আমার প্রাণপ্রিয় বন্ধু, যে জানতো আমি হিয়াকে ভালোবাসি, তারপরও বন্ধুর ভালোবাসাকে নিজের ভালোবাসায় ভুলিয়ে বিয়ে কি করে করেছিল। আমিও হিয়াকে ভালোবাসতাম জিহাদ। এই তো নিজেই বললি ভালোবাসতিস, এখন বাসিস না। তাই ভালো মতো বলছি, এত শত মানুষের মাঝে নাটক না করে চলে যা। আমি চাচ্ছি না তুই এই আঘাতপ্রাপ্ত শরীরে আবারও সিকিউরিটির ধাক্কা খেয়ে বের হবি এখান থেকে। ইসরে আমার দয়ার সাগর বন্ধু।
উপরের ক্ষত দেখছিস, ভেতরের রক্তক্ষরণ কি তোর চোখে পড়ছে না? ওটা ভেতরের বিষয়, যার কষ্ট তার অনুভব করার বিষয়, আমার নয়। কথাটুকু আহিরের বুকে এসে বিঁধল। তবে কি জিহাদেরও এমন লেগেছিল সেদিন, যেদিন হিয়া আর তার বিয়ে হয়, এবং জিহাদ তার কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করেছিল আহির কি করে পেরেছিল হিয়াকে ভালোবাসতে, যেখানে সে জানত জিহাদ হিয়াকে ভালোবাসে। ভেতরে যে রক্তক্ষরণ হচ্ছে, তার কি আহির বেস্ট ফ্রেন্ড হয়ক বুঝল না? সেদিন তো এই একই কথা বলেছিল। তবে কি ভাগ্য গুনে গুনে কাটায় কাটায় তার কর্মের ফল তাকে ফিরিয়ে দিচ্ছে। কিন্তু সে তো হিয়াকে ভালোবাসেনি সত্যিকারের। তবে হিয়ার বিয়ের খবর কানে পৌঁছাতে এত যাতনা কেন হলো? সেই যাতনার ভার সইতে না পেরে একদম বিয়ের আসরে এসে উপস্থিত হল। সিকিউরিটি ঢুকতে দিবে না বলে ধাক্কাধাক্কি করার দরুন পাকা রাস্তায় পড়ে গিয়ে কপাল, গাল, ঠোঁটের কোণায় কেটে বসেছে। কিন্তু আহির তো এমন কিছু হোক চায়নি। সে তো নিজেই চেয়েছে হিয়া তার জীবন থেকে সরে যাক। তার একটু শান্তির দরকার। কই? হিয়া চলে আসার পর সেই শান্তি কই? আহির ঠোঁট খুলল, ধীর স্বরে বলল, বিয়ে শেষ হওয়া অবধি একটু বসি। প্রেয়সীর বিদায়বেলা দেখি একটু। কতটা যন্ত্রণা তোকে সহ্য করতে হয়েছিল, একটু নিজে ফেস করি। অনুমতি পাবো? না, পাবে না। এখনই বেরিয়ে যাও, নতুবা সিকিউরিটি তোমায় বের করে দিবে। আহির হাসল হামিদ চৌধুরীর কথায়। হেসেই বলল, আটকানোর চেষ্টা তো করেছিল মি চৌধুরী। পেরেছে কি? চলেই তো এসেছি, থাকি না হয় একটু। ওয়াদা করছি কোনো ঝামেলা করব না, শুধু বসে বসে বিয়ে দেখব। নতুন বর বউয়ের সাথে বসে ভরপেট খেয়ে চলে যাব। হামিদ চৌধুরীর রাগ তরতরিয়ে বেড়ে চলল। আহির নিশ্চিত পাগল হয়েছে, নয়তো প্রাক্তন স্ত্রীর বিয়ে হচ্ছে। তা কেন সে বসে দেখবে? আহির উনার কোনো কালেরই পছন্দের ছিলেন না। মেয়ে তার পালিয়ে বিয়ে করে কষ্ট ভুগে উনার কোলে ফিরেছেন। মা মরা আদরের একমাত্র কন্যা হওয়ার দরুন মুখ ফিরিয়ে থাকতেও পারেননি। এতক্ষণ সিকিউরিটি কেন আহিরকে আটকাতে পারেনি, তা নিয়ে চিল্লাচিল্লি করে আসলেন উনি। জিহাদ এবার হামিদ চৌধুরী এবং আহিরের কথার মাঝে মুখ খুলল। আহিরের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলল, থাকুক আঙ্কেল, দেখতে চাচ্ছে দেখুক একটু। আমিও দেখি ওর ধৈর্য শক্তি কত। আপনি কাজী সাহেবকে বিয়ের বাকি কার্যক্রম শুরু করতে বলুন। হামিদ চৌধুরীর বেশ পছন্দের পাত্র জিহাদ, তাই তার কথায় অমত করলেন না তিনি। মেয়ের কাছে এগিয়ে গিয়ে মেয়ের পাশে বসলেন। কাজী সাহেবকে বললেন বিয়ের কার্যক্রম শুরু করতে। হিয়ার চোখ বেয়ে নোনাজলের স্রোত চলে এসেছে এতক্ষণে। নরম ভীতুগোছের মেয়েটি জীবনে 20টা বসন্ত কাটিয়েছে বাবার বুকে লুকিয়ে। বাকি 1.5টা বছর আহিরের সাথে কত রঙিন ভাবে কাটিয়েছে। এরপর তো 1 বছরের বিচ্ছেদ, কত যন্ত্রণা সয়েছে। অবশেষে বাবার জেদের কাছে হার মেনে বিয়েতেও মতামত দিয়েছে। সেসব মনে আসতেই হিয়ার হাউমাউ করে কান্না করতে ইচ্ছে হল। ছোট্টবেলাকে বড্ড মিস করছে সে। আজ ছোট্ট থাকলে ইচ্ছে মতো গড়াগড়ি করে কাঁদতে পারত সে। আহির 2 স্টেজের মাঝখানে সারিবদ্ধ করা চেয়ারের একটায় বসে হিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। হিয়া খেয়াল করেও এড়িয়ে যেতে চাইল। কাজী সাহেব আবারও কবুল বলতে বললে সে সবাইকে অবাক করে দিয়ে জোর গলায় বলে উঠল, আমি এই বিয়ে করব না, আমি পারব না এই বিয়ে করতে। বাবার জোরাজুরিতে রাজি হয়েছিলাম, আমার গলা দিয়ে কবুল নামক শব্দটা বের হচ্ছে না। আমি পারব না বিয়ে করতে। মানুষজনের মাঝে এতক্ষণ আহিরকে দেখে কথার গুঞ্জন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছিল। হিয়ার কথায় যেন সবাই আরও একটু মশলা পেল তিলকে তাল বানানোর জন্য। জিহাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হিয়া কি তার ভালোবাসা এ জীবনে বুঝবে না? আহিরের ঠোঁটের কোণে ফুটে উঠল জয়ের হাসি।
জিহাদের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বোঝালো তার ভালোবাসার জোর। জিহাদের বাবা জহির আহমেদ এত ঘটনার মাঝে এতক্ষণ অতিথি আসনে গম্ভীর মুখে বসেছিলেন। ছেলে তার কানাডা থেকে মাস্টার্স করে এসেছে। কত ভদ্র অর্থবিত্তশীল পরিবার থেকে ছেলের বিয়ের সম্বন্ধ এসেছে। ছেলে তার সবকিছু নাকচ করে শেষমেশ বেছে নিয়েছিল হিয়া নামক ডিভোর্সি মেয়েটিকে। ছেলের খুশির জন্য মুখ বুজে সব মেনে নিয়েছিলেন। গম্ভীর স্বভাবের দরুন সব ঝামেলা এড়িয়ে সুষ্ঠুভাবে বিয়েটা হওয়ার অপেক্ষায় ছিলেন। এরপর আর এক মুহূর্ত দেরি না করে পুত্র এবং পুত্রবধূ নিয়ে বিয়ের আসর ছাড়তে চেয়েছিলেন। কিন্তু পরপর দুবার ছেলের অপমান উনার সহ্য হল না। এই মেয়ে কি পেয়েছে উনার ছেলেকে? বাবার জোরের মুখে বিয়েতে হ্যাঁ বলে এখন প্রাক্তন স্বামীকে দেখে কি ভালোবাসা উতলে আসল। উনি এই অপমানের জবাব দেবেন বলে উঠে দাঁড়ালেন। গম্ভীর থমথমে মুখে বললেন, আসলেই এই বিয়ে হবে না। যে মেয়ের বিয়ের দিন তার প্রাক্তন এসে বিয়েতে বাদ সাধে, সে বিয়ে হওয়ার নয়। জিহাদ, বাবা হয়ে তোকে আদেশ করছি, চল এখান থেকে। এসব ঘটনার মাঝে জিহাদ পড়ল অকুল দরিয়ায়। সে যে হিয়াকে ভালোবাসে, তাকে পাওয়ার এত কাছাকাছি এসেও ছেড়ে যায় কি করে? হিয়াকে বোঝানোর একটা সুযোগ কি সে পাবে না? হিয়া রাজি হয়ে মানা কেন করছে এখন? তবে কি আহিরকে দেখে তার মন গলল? আহিরকে এখানে থাকার অনুমতি দিয়ে সে কি ভুল করল? জিহাদ কাতর দৃষ্টিতে একবার হিয়ার দিকে তাকালো। আনমনে ভাবল, এ তুমি কেমন? তুমি হিয়া? হিয়া, এসব কি শুরু করেছ তুমি? আমি তোমার ভালোর জন্য জোর হিয়া, এসব কি শুরু করেছ তুমি? আমি তোমার ভালোর জন্য জোর করেছিলাম বিয়েতে। লেখন তুমি এরকম অভদ্র মেয়ের মতো সর্বসম্মুখে অপমান কেন করলে আমায়? তুমি তোমার মেয়ের ভালো বুঝলে বাবা, অথচ জিহাদ তো নিরপরাধ, সহজ সরজ একটা ছেলে। তার কাছে সত্যিটা আড়াল করে ঠকিয়ে বিয়ে কেন দিতে চাচ্ছ বলো? আমি পারছি না সত্যিটা আড়াল করে মিথ্যা দিয়ে একটা সম্পর্ক শুরু করতে। আমি আহিরকে ডিভোর্স দিতে এমনি এমনি রাজি হইনি বাবা। আমার সমস্যা জেনেই আমি সরে এসেছি, নয়তো যার জন্য তোমায় ছেড়ে যাওয়ার মতো দুঃসাহস করেছিলাম, তাকে এত সহজে ছেড়ে কেন দিব বলো তো? হামিদ চৌধুরীর রাগ কিছুটা শীতল হয়ে আসল। উনি মাথায় হাত রেখে বিছানায় বসে পড়লেন। হিয়া বিয়ের জন্য গায়ে চড়ানো ভারী লেহেঙ্গাটা দুহাতে চেপে ধরে ফ্লোরে বসে কান্নায় ভেঙে পড়ল। বিয়ের আসরে ওভাবে উচ্চস্বরে বাবাকে অপমান করে কথা বলার পর বাবা হিয়ার হাত ধরে বিয়ের আসর থেকে টেনে হিয়ার রুমে এনে ছেড়ে দিয়ে উক্ত প্রশ্ন করেন। উত্তরে হিয়ার বলা কথায় উনি চুপসে গেলেন। আসলেই নিজের মেয়ের ভালোর কথা ভেবে জিহাদের মতো উচ্চশিক্ষিত, উচ্চ মর্যাদা সম্পন্ন ঘরের ছেলের জীবনটার কথা একটুও ভাবেননি। আহিরের সাথে ডিভোর্সের পর মেয়েটা 1.5 বছর ধরে নিজেকে রুমবন্দি করে রেখেছে। শুধু পড়াশোনার জন্য যতটুকু বাইরে যেতে হতো ততটুকুই গিয়েছে। হিয়ার মা হিয়াকে জন্ম দেওয়ার সময়ই মারা গেছেন। সেই থেকে মেয়ের মুখের দিকে তাকিয়ে বিয়ে অবধি করেননি হামিদ চৌধুরী। সেখানে মেয়ের এত যন্ত্রণা সহ্য কি করে করতেন উনি? এজন্য তো জিহাদ যখন উনার মেয়েকে পাগলের মতো অনুরোধ করে চেয়ে বসল, উনি মানা করতে পারেননি। উনার মেয়ের খুঁত আছে, সেই খুঁতের সাথে জুড়ে গিয়েছে ডিভোর্সি নামক শব্দটা। আর আমাদের এই সমাজ তো মেয়েও যদি স্বামী ছেড়ে দেয় তবুও শুনতে হয় মেয়েরই সমস্যা, নয়তো স্বামীর সাথে মানিয়ে সংসার করতে পারল না কেন? তার মেয়েটা অসম্ভব রকম সুন্দরী। জিহাদ অবিবাহিত এবং দেশের বাইরে থেকে পড়াশোনা শেষ করে আসা উচ্চশিক্ষিত এক ছেলে। জিহাদের সাথে উনার ডিভোর্সি মেয়ের বিয়ে হলে মেয়েকে শ্বশুর বাড়ির লোকজনের পাশাপাশি কিছু মানসিকভাবে বিকারগ্রস্ত মানুষজন বলবে রূপ দিয়ে জিহাদকে ফাঁসিয়েছে হিয়া। সবকিছুই হামিদ চৌধুরী চিন্তা করে দেখেছেন অবশ্য।
কিন্তু সুখের ছায়ায় যে মেয়েকে বড় করেছেন, সেই মেয়ের দুঃখ সরাতে মেয়ের বড় খুঁতটা হামিদ চৌধুরী সাহস করে জিহাদকে বলতে পারেননি। এতে যদি জিহাদ মানতে না পারে, জিহাদের ভালোবাসার জোরে না হয় ধরা যায় সে মেনে নেবে, কিন্তু কথাগুলো জিহাদের বাবা মা, পরিবারের বাকি সদস্যরা জানলে হিয়াকে তারা আদৌ মানত তো? এমনি ডিভোর্সি হওয়ার ফলে কম ঝড় ঝাপটা সামলিয়ে জিহাদ তার পরিবারকে রাজি করায়নি। এর মাঝে হিয়ার এত বড় এক কমতি জানলে উনারা মানতেনই না। এজন্য হামিদ চৌধুরী আড়াল করে গেছেন বিষয়টা। এত চিন্তা করার পরও মেয়ের কথায় আবার যেন উনার টনক নড়ে উঠল। বিয়ের আসরে জিহাদের বাবার হাতে পায়ে ধরে অনুরোধ করে। উনার রাগ কমিয়ে বসিয়ে রেখে এসেছেন তিনি। বলে এসেছেন মেয়ের মতামত ঠিকঠাক ভেবে জেনে গিয়ে জানাবেন বিয়েটা হবে নাকি হবে না। এখন গিয়ে যদি বলেন বিয়েটা হবে না, তাহলে বিষয়টা কি সম্মানজনক হবে আদৌ? ভেবেচিন্তে সেই ভুল সিদ্ধান্তটাই নিলেন হামিদ চৌধুরী। এখন কি করবেন উনি? দোটানায় পড়ে গেলেন হামিদ চৌধুরী। হিয়ার কান্নামাখা মুখপানে তাকালেন। মেয়ে তার ফ্লোরে বসে লেহেঙ্গা দুহাতে মুঠো করে ধরে দাঁতে দাঁত চেপে কান্না দমনের প্রয়াস চালাচ্ছে। যা হয় হবে, তা পরে দেখা যাবে। আপাতত বিয়েটা হোক। যদি ঝামেলা হওয়ারই থাকে, তবে বিয়ের পর না হয় দ্বিতীয়বার আবার সংসার ভাঙবে। ভাঙতে ভাঙতে একদিন তো তার মেয়েটা ভালো থাকবে। তবে সেটাই হোক। কিন্তু জিহাদের ভালোবাসার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। হিয়াকে সে ভালো রাখবে। হামিদ চৌধুরী বিছানা থেকে উঠে দাঁড়ালেন। হিয়া আশার আলোয় দীপ্তপূর্ণ চাহনিতে তাকালো বাবার দিকে। হামিদ চৌধুরী মেয়ের মনের ভাব হয়তো বুঝলেন। বলে উঠলেন, যা হওয়ার হয়ে যাক। বিয়ের আসরে যেন মুখ দিয়ে না শব্দটা যেন না বের হয়। আমি চাই না বিয়েটা ভাঙুক আর দুই পরিবারের সম্মানহানি হোক আরও। যা হওয়ার তা তো হয়েই গেল। বাকিটা আর ধুলোয় মিশিও না, নতুবা ভুলে যাব তুমি আমার মেয়ে। একবার সম্মান লুটিয়ে পালিয়ে বিয়ে করলে, আবার সম্মান লুটিয়ে ডিভোর্সি তকমা নিয়ে বাবার কাছে ফিরে আসলে। এবার অন্তত সম্মানটা রক্ষা করো। আমিও তো মানুষ নাকি? আমারও তো কষ্ট হয়। বাবাকে একটু বুঝো এবার। হিয়ার আশার আলো দপ করে নিভে গেল। দুচোখ বন্ধ করে নিল। চোখের জল গাল বেয়ে অঝর ধারায় বয়ে চলল। বাবার সাথে পা মিলিয়ে বেরিয়ে আসলো বিয়ের আসরে। হিয়াদের নিজস্ব বাড়ি। বাড়ির সামনে বড় লনটায় বিয়ের সব আয়োজন করা হয়েছে। বাবার নিজস্ব গার্মেন্টস ফ্যাক্টরি থাকার দরুন আর্থিক দিয়ে তারা যথেষ্ট সচ্ছল। কিন্তু এত কিছু থাকার পরও তো কিছু একটায় কমতি তো থাকতেই হতো। মাউস যে সব দিকে পরিপূর্ণ হয় না, তার ক্ষেত্রেও হয়তো সেই ঘটনায় ঘটেছে। বিয়ের আসরে পা ফেলতেই জিহাদের দৃষ্টিতে দৃষ্টি মিলল হিয়ার। জিহাদ আকুতিভরা দৃষ্টিতে যেন হিয়ার আশাতেই তাকিয়েছিল দরজার পানে। জহির আহমেদ মুখ থমথমে অবস্থায় দাঁড়িয়েছিলেন ছেলের পাশে। উনি যখন বিয়ের আসর ছেড়ে ছেলেকে নিয়ে চলে যেতে চাইলেন, উনার ছেলে নিজেই বাদ সেধেছিল। জহির আহমেদের কাছে ছেলের সুখটাই সব। এজন্য এক্ষেত্রেও মান সম্মান বিষয়টা সরিয়ে ধৈর্য ধরে দাঁড়িয়েছিলেন। হামিদ চৌধুরী মেয়ের সাথে একান্তে কথা বলার জন্য বিয়ের আসর ছাড়ার অনুমতি চাইলেও উনি নীরবে মেনে নিয়েছেন। বিয়ের সাথে আসা বরপক্ষ, নিকট আত্মীয়স্বজনের কটু কথা, তুচ্ছতাচ্ছিল্য সব মুখ বুজে মেনে নিয়ে দাঁড়িয়েছিলেন। হামিদ চৌধুরী আসতেই উনি নিজের স্বভাব বজায় রেখে শুধালেন, বিয়েটা কি হবে আদৌ? নয়তো স্পষ্ট সব জানিয়ে দিন, আমরা বিদায় হতাম। হামিদ চৌধুরী সলজ্জিতভাবে ক্ষমা চাইলেন। বললেন, আমার মেয়ের জন্য আপনাদের যথেষ্ট অপমানিত হতে হল। মন থেকে ক্ষমাপ্রার্থী আমি। দয়া করে আমায় ক্ষমা করে দেবেন। যদি অনুমতি দেন, তবে বিয়ের কাজ এবার শুরু হোক। জিহাদের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়।
তা জিহাদকে দেখে আরও একবার বুঝল হিয়া, নিজেকে দেখে বুঝেছিল একবার যখন আহিরকে তার বাবা মানবে না বলে আহিরের হাত ধরে পালিয়েছিল। এরপর ভেবেছিল বিয়ে যখন হয়েছে বাবা তো মানবেই, কিন্তু তার বাবা যে আঘাতটা পেয়েছিল, তার জেদ বজায় রেখে তার আর আহিরের বিয়েটা তখন তিনি মেনে নেননি। তখন হিয়া বুঝেছিল ভালোবাসায় অন্ধ হয়ে বাবাকে কত বড় আঘাত সে দিয়ে বসেছিল। আজ আবার বুঝল জিহাদকে দেখে এতবার ফিরিয়ে দেওয়ার পরও তার ভালোবাসার এক ফোঁটা কমতি দেখল না হিয়া। আজ আবার এত অপমান করে ছাড়ল, তবুও বিয়ে না করে যেতে রাজি নয় জিহাদ। জিহাদের মুখপানে তাকিয়ে এসব ভাবতে ভাবতে ফের স্টেজে এসে বসল হিয়া। হামিদ চৌধুরী হাত ধরে নিয়ে মেয়েকে বসিয়ে দিলেন স্টেজে। জিহাদও নিজের জায়গায় ফিরে গিয়ে বসল। শুরু হলো বিয়ের কার্যক্রম। আহির এর মাঝে নীরব দর্শক হয়ে বসে রইল। বুকের মাঝে আগুনের মতো যেন অনুভূতিগুলো সব জ্বলতে লাগল। যে আগুনে পুড়ে চলল তার মন। দীর্ঘশ্বাস ফেলে বিয়ের আসর ছাড়ার জন্য উদ্যত হল সে। তখনই হিয়ার ক্ষীণ স্বরে বলা কবুল শব্দটাও যেন তীরের মতো এসে বুকে বিঁধল আহিরের। চোখ বন্ধ করে হাত মুষ্টিমেয় করে নিজেকে সামলানোর বৃথা প্রয়াস চালাল। আনমনে ভাবল, আমি তোমায় বুঝতে পারিনি বলে আমায় ছেড়ে এসেছিলে হিয়া, যে যাতনায় একটা বছর পুরলাম, তার ছায়াও যেন তোমার উপর না পড়ে। জিহাদের সাথে তুমি খুব ভালো থাকো, খুব ভালো থাকো। এদিকে বিয়ের কার্যক্রম শেষ হওয়ায় আনন্দের জোয়ার বয়ে গেল বিয়ের আসরে। হিয়ার দুই চাচা মিলে সবার মাঝে খুরমা বিলিয়ে দিতে শুরু করলেন। আহির তা আরও একবার দেখে হিয়াকে এক পলক দেখে জোর কদমে পা চালিয়ে বিয়ের আসর ছাড়ল। হিয়া তা এক পলক নিজেও দেখল। জিহাদকে ততক্ষণে এনে তার পাশে বসিয়ে দিয়েছে তার চাচাতো ভাই বোনেরা। চোখ নামিয়ে নিল হিয়া। আনমনে ভাবল, সব তো শেষই হয়ে গিয়েছে আহির। এখানে এসে এমন সিন ক্রিয়েট করার কোনো দরকার আদৌ ছিল? ভোরবেলায় ঘুম ভাঙতেই আড়মোড়া ভেঙে উঠে বসল হিয়া। পরনের সুতি শাড়িটার আঁচল ঠিক করে চারপাশে তাকাতেই জিহাদকে নজরে পড়ল খাটের অন্য মাথায়। মনে পড়ল রাত্তিরের কথা। বড় খাটটার প্রস্থের এক মাথায় হিয়া শুয়েছিল, অন্য প্রস্থে জিহাদ। সম্পর্কের টানাপোড়েনে নতুন জীবনের সূচনায় হয়তো একে অপরকে মেনে নিতে সময় লাগবে। কথাটা একটু ভুল হয়ে গেল। একে অপরকে নয়, শুধু হিয়ারই জিহাদকে মেনে নিতে সময় লাগবে। জিহাদ তো হিয়াকে অন্ধের মতো ভালোবাসে, যার ফলে তার মতো খুঁতোওয়ালা মেয়েকে বিয়ে করতে পাগল হয়েছিল। কিন্তু জিহাদ তার সবটুকু জানার পর আদৌ এই ভালোবাসাটুকু তার প্রতি জিইয়ে রাখতে পারবে তো? সবকিছু ভাবতে গিয়ে কেমন একটা ভোঁতা কষ্ট মাথাচাড়া দিয়ে উঠল হিয়ার। কপালের দুপাশে দুহাতে চেপে ধরে বসল। হাঁটু মুড়ে বসে হাঁটুর ভাঁজে মাথা গুজে দিল হিয়া। অসহনীয় যন্ত্রণায় চোখ ফেটে জল আসতে চাইল। কান্নারা ভেতরে ভেতরে দলা পাকিয়ে আসল। ফুপিয়ে কেঁদে উঠল হিয়া। জিহাদের ঘুম এমনি অনেক পাতলা। হালকা শব্দেই তার ঘুম ভাঙে। হিয়ার ফোপানোর শব্দ কিছু সময় কানে যেতেই ঘুমটা ভেঙে আসলো তার। ড্রিম লাইটের আলোয় বিছানায় লাল সুতি শাড়ি পরহিত রমণী তার স্ত্রী, আর সে ফুপিয়ে কাঁদছে। বাবাকে ছেড়ে এসেছে বলে কাঁদছে বোধ হয়। জিহাদ দুহাতে চোখ ডলতে ডলতে বলল, ঘুম কখন ভাঙল? গতকাল ক্লান্ত ছিলে অনেক, এত তাড়াতাড়ি উঠার প্রয়োজন ছিল আদৌ? জিহাদের কণ্ঠস্বর কানে যেতেই হিয়া মুখ তুলে তাকাল। ততক্ষণে জিহাদ বিছানা ছেড়ে উঠে দাঁড়াল, লাইট জ্বালিয়ে দিল। হিয়ার দিকে তাকিয়ে আবার বলল, কান্নাকাটি ফুরোলে ফ্রেশ হয়ে ফজরের নামাজটা পড়ে নাও উঠেছ যখন। হিয়া এক পলক জিহাদকে দেখে নিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে যাবে বলে এক পা দিতেই মনে হলো গোসল করা জরুরি। ক্লান্ত শ্রান্ত শরীরটা আর চলতে চাইছে না। গতকাল রাতে লেহেঙ্গা পাল্টে ফ্রেশ হয়ে শাড়ি পরে বাসর রাত্রির আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজটুকু পড়েই ঘুমে নেতিয়ে পড়েছিল সে।
পা ঘুরিয়ে আলমারির পাশে পড়ে থাকা নিজের লাগেজ থেকে কাপড় বের করার জন্য উদ্যত হতেই জিহাদ বলে উঠল, গতকাল রাতে কি বলেছিলাম? হিয়া বুঝল না জিহাদের কথা। ভ্রুকুটি করে তাকালো। জিহাদ নিজের আলমারি খুলে মিষ্টি কালার একটা জামদানি বের করে বলল, এটা পরে নাও শাওয়ার নিয়ে। হিয়া চুপচাপ জিহাদের দেওয়া শাড়িটা হাতে নিল। মনে পড়ল জিহাদ তার জন্য সব রকমের কাপড় কিনে আলমারিতে গুছিয়ে রেখেছে। পুরো রুমটাকেই এমন ভাবে সাজিয়েছে যেন তার কোনো সমস্যা না হয়। গতকাল বিদায়ের পর শ্বশুর বাড়িতে পা দেওয়ার পর সব নিয়ম কানুন শেষে জিহাদের বোন আর ভাবি যখন রুমে দিয়ে যায়, তার আধ ঘন্টা পর জিহাদ রুমে আসে। টুকটাক কথা জিজ্ঞাসা করল, ফ্রেশ হওয়ার কথা বললে। আলমারি থেকে তার জন্য শাড়ি বের করে দেয়। তারপর রুম ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় জিহাদ তার জন্য কি কি রেডি করেছে। সেসব ভেবে দীর্ঘনিশ্বাস ফেলে হিয়া। নিজের রুমটাকে মিস করছে খুব। ১.৫ বছর ধরে ভালোবেসে একটা সংসার তো সুন্দর করে গুছিয়ে নিয়েছিল, এখানে এই সম্পর্কে তো ভালোবাসা নেই। এই সংসার গুছিয়ে তুলতে পারবে তো? সে যে বড্ড খারাপ মানুষ। না ভালো মেয়ে হতে পেরেছে, না কারোর বউ। জেনে শুনে জিহাদের জীবনটাও নষ্ট করে দিল। একটু জোর খাটিয়ে বিয়েটা ভেঙে দিলে হয়তো সাময়িক অপমানিত হতো, তবে একটা সময় গিয়ে সবাই বুঝতো হিয়া ভুল কিছু করেনি। এত স্বার্থপর হলো সে, এর পরিণতি কি হবে ভাবতেই রুহু কাঁপল হিয়ার। ফাঁকা ঢোক গিলল বার কয়েক। চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ওয়াশরুমের দিকে পা বাড়াল। নতুন বউ যেহেতু, শাড়ি পরেই বের হতে হবে। জিহাদ এতক্ষণ নিশ্চুপভাবে হিয়াকে দেখছিল। এক হাতে আরেক হাত কচলিয়ে বলে উঠল, ভাবিরা হয়তো রাতে কিছু হয়েছে কিনা এসব নিয়ে হাসিমজা করবে, প্লিজ একটু শান্তভাবে সামলে নিও। জিহাদ অস্বস্তি নিয়ে কথাগুলো বলল। হিয়া শুনেও জবাব দিল না। শাওয়ার নিতে ঢুকে পড়ল ওয়াশরুমে। জিহাদ যেন হাফ ছেড়ে বাঁচল। মেয়েটা এত শান্ত, এতগুলো কথা সে একাই বলে গেল, তবুও টু শব্দটি করল না। এটা মেয়ে না রোবট, বিড়বিড় করে বলল জিহাদ। এরপর হাত পা ঝেড়ে আলসেমি ভাঙার ভঙ্গিতে বারান্দার দরজা খুলে বারান্দায় গিয়ে দাঁড়াল জিহাদ। ভোরের আলো চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে। জিহাদ বারান্দার গ্রিলে হাত রাখল। ক্লান্ত অশান্ত মনে বর কয়েক লম্বা শ্বাস টানল ভোরের নির্মল বাতাসে। চোখ বন্ধ করে এক হাত মুঠো করে নিয়ে বিড়বিড় করে বলে উঠল, অনেক ঝড়ঝাপটার পর আপনাকে পেয়েছি হিয়া। আপনার নিজেকে এভাবে গুটিয়ে রাখা, নিজের সমস্যার জন্য নিজেকে আমার থেকে দূরে সরিয়ে রাখা, সবকিছুই আমি আল্লাহ চাইলে খুব দ্রুত সমাধান করে ফেলব। আমি সব জানি হিয়া, সবকিছুই জানি। জেনে শুনে আপনাকে পাওয়ার জন্য ডেসপারেট হয়েছিলাম। এখন সেসবের মানও আমার রাখতে হবে। সব ঝামেলা কাটিয়ে উঠি। আপনাকেও জানিয়ে দিব আমার অজানা কিছুই নয়। তবুও আমার আপনাকেই চাই, আপনার বিকল্পও চাই না। আপনি ব্যতীত বেটার কাউকেও আমার চাই না। আমার আপনাকে লাগবে মানে আপনাকেই লাগবে। আর আপনাকে এত অবসাদে ডুবিয়ে দেওয়া আহির চৌধুরীকে এবার থেকে হারতে হবে সব ক্ষেত্রেই। ওর করা প্রতিটা অন্যায়ের শোধ আমি তুলব। এই ভোর সাক্ষী করে এটা আমার নিজের কাছে নিজেরই ওয়াদা। কথাগুলো বিড়বিড় করে জিহাদ গ্রিলে কপাল ঠেকিয়ে নিজের রাগ সামলানোর চেষ্টায় নামল। আহিরের কৃতকর্মের কথা মনে আসতেই আহিরকে খুঁতারা চিহ্ন ন করার মতো জেদ চাপল জিহাদের। আহির যে তার বেস্ট ফ্রেন্ড ছিল, এটা ভাবতেই নিজের প্রতি নিজের ঘৃণা জাগছে জিহাদের। ভেজা কাপড়গুলো কোথায় মেলে দিব? হিয়ার গলার স্বরে কথাগুলো কানে আসতেই জিহাদ নিজের ধ্যান ভাঙল। পিছন ফিরে হিয়াকে দেখে বলল, বারান্দায় এই যে দড়ি, আপাতত এখানে মেলে দিন। কথাটুকু বলেই জিহাদ বারান্দা ছাড়ল। হিয়াকে পাশ কাটিয়ে যাওয়ার সময় তাকালো না হিয়ার দিকে। এই মেয়েটা তাকে উপেক্ষা করে কষ্টকে বেছে নিয়েছিল।
ভাবতেও হিয়ার উপর জেদ চাপছিল জিহাদের। সে তো এত ভালো নয় যে হিয়া তাকে কষ্ট দেবে, অবহেলা করবে, আর সে তা মুখ বুজে মেনে নেবে। অবহেলা করলে সেও হিয়াকে বুঝিয়ে দিবে অবহেলা করার কষ্ট। হিয়াকেও বুঝতে হবে সে এখন জিহাদের স্ত্রী, তাকে তার অতীত আঁকড়ে বসে থাকলেই চলবে না। বাবার পায়ে অবধি পড়েছে সে হিয়াকে নিজের করে পাওয়ার জন্য। এই সব কিছুর বিনিময়ে হিসেবে হিয়াকেও ভালোবাসা দিতেই হবে। রুমে এসে নিজের জন্য কাপড় বের করতে করতে এসব ভাবল জিহাদ। হিয়া কাপড় মেলে দিয়ে এসে জিহাদকে ভাবুক উদাসীন দেখে আনমনে ভাবল, চঞ্চল মানুষটা আজকাল বেশিই ভাবুক হয়েছে। এত কি ভাবে কে জানে, আগে তো এমন ছিল না। জিহাদ কাপড় নিয়ে ওয়াশরুমে যাওয়ার আগে আগে হিয়ার দিকে তাকিয়ে বলল, যা খুশি হয়ে যাক, নিজেকে ডিভোর্সি, ঘৃণিত, করুণার পাত্রী হ্যান ত্যান ভাবার একদম দরকার নেই। তুমি জিহাদ আহমেদের বউ, এটাই তোমার পরিচয়। আর আমার বউ হয়ে নিজেরও একটা পরিচয় বানানোর জেদটা আনো দয়া করে। এভাবে মনমরা হয়ে ঘুরে বেড়ালে আমার থেকে খারাপ কেউ হবে না হিয়া। শাসনের সুরে কথাগুলো বলে জিহাদ ওয়াশরুমে ঢুকে পড়ল। কথাগুলোর মাঝে কিছুটা ধমকানোর সুরও মেশানো ছিল। হিয়া চমকাল। জিহাদ তাকে শাসন করল, এই বুঝি স্বামীর অধিকার? আচ্ছা, এমন শক্ত হয়ে কথাগুলো বলার কোনো দরকার ছিল? এ কেমন মানুষ বাপু, নতুন বউকে এভাবে ধমকায়? অদ্ভুত। বৌভাতের জন্য পার্লার থেকে বিউটিশিয়ান আনা হয়েছে হিয়াকে সাজানোর জন্য। তারা তাদের কাজে ব্যস্ত, কিন্তু হিয়ার ধৈর্য হচ্ছে না। বসে বসে মুখে মেকআপ নামক রংচং মেখে সাজতেন। জিহাদকে বারংবার বলেছে এসব যেন না হয়, সে সাধারণভাবে সেজে নেবে। কিন্তু জিহাদের মায়ের আদেশ, বাড়ির নতুন বউ, সবার মাঝে সাধারণভাবে হিয়া যেন না আসে। অগত্যা মেকআপ করতে বসতেই হলো তাকে। হিয়ার না হয় হচ্ছে দ্বিতীয় বিয়ে, কিন্তু জিহাদের তো প্রথম বিয়ে, আর বাড়ির একমাত্র বড় সন্তান। সবার তো একটা আশা আছেই। সেই বুঝে হিয়া চুপ করে আছে। এমনি সে চুপচাপ শান্ত গোছের মেয়ে। এর মাঝে বিয়ের আসরে সিন ক্রিয়েট করে নিজের ওজনটা যেন নিজেই কমিয়ে ফেলেছে। এতে যে অস্বস্তি, তাতে সে আরও গাঢ় হয়ে আছে এ বাড়িতে এসে। সবকিছু যে এ বাড়িতে চর্চায় আছে তা গতকাল বাড়িতে প্রবেশ করার পরপরই টের পেয়েছিল। শাশুড়ির গম্ভীর মুখ জানান দিচ্ছিল হিয়ার প্রতি তিনি সন্তুষ্ট নন। সবকিছু শুধু ছেলের জেদের কাছে হার মেনে সহ্য করে যাচ্ছেন, আর কোনো কারণ নেই যে হিয়াকে মেনে নেওয়া যাবে না। আছে ক্লাস বলে শব্দটা আছে, তার মিল না আছে হিয়ার সাথে জিহাদের মিল। আহির আর জিহাদ দুই বন্ধু তাকে নিয়ে কি নোংরা খেলাটা খেলেছিল, আর সেই ফাঁদে হিয়াও আটকে গেছিল। এত বোকা সে কি করে হলো? ভাবতেই হিয়ার নিজের উপর জেদ চেপে গেল। আহির আর জিহাদ তাকে নিয়ে খেলা খেলল, আর সে বোকার মতো না বুঝে আহিরকে ভালোবেসে বাবাকে অবধি কষ্ট দিল। আর জিহাদ এমন ভাব করে আছে যেন সে আহিরের সাথে যে চ্যালেঞ্জ ছুড়ে তার জীবনটা এলোমেলো করে দিয়েছে। বেমালুম সব ভুলে বসেছে। খোলাখুলি সবকিছু নিয়ে কথা বলতে হবে জিহাদের সাথে। এত লুকোচুরি করে তো সম্পর্ক গড়া যায় না, মনের বন্ধনও হবে না। নামহীন সম্পর্কের মানে হয়। কিন্তু আহির কেন এভাবে তার মন নিয়ে খেলল? হিয়ার স্পষ্ট মনে আছে, সে যখন ইন্টার প্রথম বর্ষে উঠল, কলেজ শেষে বাসায় ফিরছিল সে, বাবা অসুস্থ ছিল। বাবার চিন্তায় হাঁটতে হাঁটতে রাস্তা পার হওয়ার সময় দুই দিকে মন দিয়ে খেয়াল করেনি। একবার দেখল গাড়ি নেই তেমন, সেই সুযোগে পার হতে ধরে। আর একটু তাহলে রাস্তায় উঠে যাবে।
হুট করেই তার সামনে একটা বাইক এসে জোরে ব্রেক কষে থামল। ভয়ে হিয়ার প্রাণপাখি তখনই যেন উড়াল দেয়। এমন অবস্থা। চোখ বন্ধ করে হাত মুঠো করে কলেজ এপ্রন দুহাতে মুঠো করে দাঁড়িয়ে ছিল। মুখের সামনে কারোর হাতের চুটকি বাজানোর শব্দে পিটপিট করে চোখ খুলেছিল হিয়া। চোখ খুলতেই চোখের সামনে বেশ লম্বা সুস্বাস্থ্যের অধিকারী জিহাদকে দেখে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল হিয়া। আর জিহাদ না দেখে শুনে রোড পার হতে দেখে হিয়াকে যাচ্ছে তাই ভাবে বকে যাচ্ছিল। সেই বকাবকির হাত থেকে হিয়াকে বাঁচিয়েছিল আহির। আহিরের কথাবার্তা মুগ্ধ করেছিল হিয়াকে। ফ্যালফ্যাল করে তাকিয়ে একবার বকারত জিহাদকে দেখছিল তো একবার জিহাদকে থামানোয় তৎপর আহিরকে দেখছিল সে। অবশ্য তখন তাদের পরিচয়ে জানত না হিয়া। জিহাদকে থামাতে আহির জিহাদকে টেনে নিয়ে বাইকে বসিয়ে সেদিনের মতো সা করে চলে যায়। ঘটনার আকস্মিকতায় হিয়া হতভম্ব হয়ে তাকিয়েছিল শুধু। এরপর কেটে যায় 2টা বছর। হিয়া এইচএসসি শেষে যে ভার্সিটিতে ভর্তি হল, সেখানেই তখন জিহাদ আর আহির পড়াশোনা করত। দুজনেই অনার্স 4র্থ বর্ষের স্টুডেন্ট সেবার। ভার্সিটিতে পা রাখার প্রথম দিনেই হিয়া মুখোমুখি পড়েছিল ওদের দুজনের। 2 বছর পরে আকস্মিক তাদের সামনে পড়ে ইতস্তত বোধ করছিল হিয়া। জিহাদ তাকে ভার্সিটির গেটে ঢুকতেই চটকি বাজিয়ে তাকে ডেকেছিল। ডেকে বলেছিল, তুমি সেই গর্দব মেয়েটা না, যে আমার বাইকের সামনে পড়েছিলে। সিনিয়রদের সামনে গর্দব বলায় অপমানে হিয়ার মুখটা থমথমে হয়েছিল যেমন। সাথে অবাকও হয়েছিল এই ভেবে যে 2 বছরেও ওরা তাকে ভুলেনি। কি করে সম্ভব মনে রাখা? জিহাদ যখন তাকে র‍্যাগ দিতে ব্যস্ত, আহিরও আগেকার দিনের মতো সেদিন তাকে বাঁচিয়ে নিয়েছিল। আহিরের এই বারবার তাকে বাঁচিয়ে নেওয়ার মাঝে তার প্রতি এক প্রকার মুগ্ধতা খুঁজে পেয়েছিল হিয়া। আর জিহাদ, তার প্রতি জমেছিল এক আকাশসম ক্ষোভ, যার ফলে সে জিহাদের ভালোবাসা বুঝতেই পারেনি। আর যার প্রতি জমেছিল আস্থা। সে কি সুন্দর করে বিয়ের পর বলেছিল হিয়াকে ভালোবাসার জালে জড়িয়ে বিয়ে করার জন্য পেয়েছিল লাখখানেক টাকা। আর আহির টাকার জন্য সব করতে পারে। হিয়া শুধু এটা জানতে পারেনি তাকে নিয়ে এত বড় বাজে পরিকল্পনা করল কে। কিন্তু আহিরের মতে মানুষটা জিহাদ। যদি জিহাদি হবে, তবে তার প্রতি জিহাদের যে ভালোবাসা দেখে হিয়া, সেসবের মূল্য কি আহিরকে টাকা দেওয়ার মাধ্যমেই চুকিয়েছিল জিহাদ? সেই প্রশ্নের উত্তর আজও খুঁজে পেল না হিয়া। ম্যাম, আপনার সাজ কমপ্লিট, কাইন্ডলি একটু আয়নায় নিজেকে দেখে নিন, দেখুন কোনো কমতি আছে কিনা। থাকলে জানান, আমরা ঠিক করে দিব। বিউটিশিয়ানদের মাঝে একজনের কণ্ঠ কানে যেতেই নিজের ভাবনার রাজ্য ছাড়ল হিয়া। দৃষ্টি মেলল আয়নার প্রতিবিম্বে নিজের দিকে। ভেবেছিল মেকআপের স্তূপে তাকে বড্ড বাজে করে সাজিয়ে দেওয়া হবে। না, তা হয়নি। বরং সিম্পল একটা লুক। তাকে বেশ ভালোই লাগছে। হিয়া যখন ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখছিল, তখনই তার শাশুড়ি মাহিমা আহমেদ জিহাদ আর তার রুমের দরজার সামনে এসে দাঁড়ালেন। আয়নায় শাশুড়ির চেহারা স্পষ্ট দেখল হিয়া। উনার শীতল চাহনি লক্ষ্য করে অস্বস্তিতে গাঢ় হয়ে রইল সে। মাথাটা নিচু করে নিল হিয়া। মাহিমা আহমেদ হিয়ার পাশে এসে দাঁড়িয়ে থুতুনিতে আঙুল রেখে মুখ উঁচু করে ধরে বললেন, রূপ তো মাশাল্লাহ। এই রূপ দিয়েই আমার ছেলের মাথাটা নষ্ট করেছিলে। তাই তো। হিয়া জানত নিত্য নতুন এমন অনেক কথার সম্মুখীন হবে সে, তাই কথাটা গায়ে মাখল না। তবে মনে মাখল ভীষণ করে। কিন্তু দোষ তো তারও আছে। তাই সেসব পাত্তা দিল না। কিন্তু কিঞ্চিত অপমান বোধ করল হিয়া। কারণ রুমে বাইরের মানুষ উপস্থিত। মাহিমা আহমেদ ভ্রুকুটি করে তাকালেন হিয়ার দিকে। শান্ত মেয়েটার মুখে অজস্র মায়া। এই মায়ে জড়িয়ে গেলে মেয়েটার সাথে খারাপ ব্যবহার করা দুষ্কর হয়ে পড়বে। তিনি হাতের ইশারায় রুম থেকে উপস্থিত সকলকে চলে যেতে বললেন। উনার ইশারা বুঝে সবাই রুম ছাড়ল।
সবাইকে আচমকা রুম থেকে বের করে দেওয়ায় হিয়া চমকাল। তাকে একা পেয়ে কঠিন কিছু শোনানোর প্রস্তুতি চলছে নাকি মাহিমা আহমেদের মনের মাঝে। সে সরাসরি দৃষ্টি ফেলল উনার দিকে। চিকন ঠোঁট দুটো নাড়িয়ে শুধাল, আপনি কি কিছু বলতে এসেছেন? হ্যাঁ, ধরতে পারো তাই। তবে ওয়াদা করতে হবে তোমায়। হিয়া আরও এক দফা চমকাল। ওয়াদা? কিসের ওয়াদা করাবেন উনি তাকে দিয়ে? সে কম্পিত কণ্ঠে বলল, কি ওয়াদা? যা বলবো আমাদের দুজনের মাঝে রাখবে, নতুবা এই বাড়ি থেকে তোমায় বের করে দিতে 2 বার ভাবব না আমি। আহিরের মুখোমুখি বসে আছে হিয়া এবং জিহাদ। কিছু বিষয় পরিষ্কার হওয়া জরুরি, যে কারণে আজ তারা মুখোমুখি বসা। দেখতে দেখতে কেটে গেছে 2টা বছর। পরিবর্তন হয়েছে অনেক কিছুই। এত কিছুর মাঝে সব স্বাভাবিক হলেও হয়নি শুধু জিহাদ এবং হিয়ার সম্পর্ক। সেই সম্পর্কের মাঝে দেয়াল কি আহির? এই চিন্তা থেকে জিহাদ আজ আহিরের মুখোমুখি। হিয়া এবং জিহাদের বিয়ের পরপর আহির তাদের মাঝ থেকে সরে যেতে নিজেদের জেলা ছেড়ে নিরুদ্দেশ হয়েছিল। আজকেই শহরে ফিরল সকালে। সে খবর জিহাদের কানে যেতেই সে আহিরের সাথে দেখা করার প্ল্যান করে ফেলে। সাথে হিয়াকেও আনে। তাদের মাঝের দূরত্বটা এবার ঘুচানো দরকার। তিনজনের মাঝে যখন পিনপিনে নীরবতা চলছিল, তখন ওয়েটার এসে তাদের সামনে কফির মগগুলো রেখে যায়। আহির কফির মগে চুমুক দিতে দিতে শুধায়, থম মেরে বসে থাকার জন্য ডেকেছিস তোরা? না, গুরুত্বপূর্ণ কথাও আছে। জিহাদের কাঠ গলায় উত্তর। হিয়া নড়লও না, চড়লও না, কফির মগও নিল না। সে তাকিয়ে তাকিয়ে দু বন্ধুকে দেখছে। আহির এবার কফির মগে আরেক চুমুক বসিয়ে বলল, কি গুরুত্বপূর্ণ কথা? ঝটপট বলে ফেল। আমার সময় নেই। রাতের বাসে আবার চলে যাব যেখানে ছিলাম। আমার আর হিয়া মাঝে যেন দূরত্বের দেওয়াল থাকে। এজন্য হিয়ার মাথায় আমার নামে ভুলভাল কথা ঢুকিয়ে তা যেন মিথ্যা প্রমাণ না করতে পারি। সেজন্য তুই শহর ছেড়ে এমন জায়গায় গিয়ে ঘাপটি মেরেছিলিস, যেখানে আমার সব পাওয়ার দিয়েও মতোই কোথায় সে খবর জানতে না পারি, তাই না? ধরতে গেলে তাই। আমার টাকার দরকার ছিল, সেজন্য তুই হিয়ার মাথায় এটা ঢুকিয়ে দিবি। আমি তোকে ডেয়ার দিয়েছিলাম হিয়ার সাথে ভালোবাসার নাটক করে তাকে বিয়ে করে একটা সময়ে গিয়ে ছেড়ে দিবি। এমন কথা কি আমাদের মাঝে কখনো হয়েছিল? না। আহিরের গা ছাড়া ভাবে করা উত্তরে হিয়া এবার নড়েচড়ে বসল। আহির যখন তার থেকে মুক্তি চেয়েছিল, কারণ হিসেবে এটাই তো উপস্থাপন করেছিল। তবে আজ 3টা বছর পর এই সত্যিটা জানানোর দরকার কি ছিল? জিহাদকে সে কাছে ঘেঁষতে দেয় না, ভালোবাসে না। এটাই জিহাদের ভালোবাসায় যে এই 2টা বছরে হিয়া দুর্বল হয়নি। বিষয়টা এমন নয় হয়েছে সে জিহাদের প্রতি দুর্বল, কিন্তু কখনো প্রকাশ করেনি। হিয়া অসহায় চোখে জিহাদের দিকে তাকাল। জিহাদ এক পলক হিয়াকে দেখে নিয়ে আহিরের দিকে তাকাল। বলল, তাহলে তোর আর হিয়ার ডিভোর্সের সময় এই সস্তার বাহানা কেন দিয়েছিলি? তোর মায়ের কথায়। জিহাদ থমকাল। তার মায়ের কথায়? মানে কি কথাটার? জিহাদ প্রশ্নাত্মক চাহনিতে তাকাতেই আহির নিজেই বলল, হিয়াকে আমি তুই দুজনই একসাথে পছন্দ করে ফেলি। সমস্যা এক জায়গায়, আর্থিকভাবে হোক বা অন্যভাবে হোক। তুই আমার থেকে সর্বক্ষেত্রে এগিয়ে ছিলি এবং এখনো আছিস। সহজভাবেই হোক তুই হিয়ার প্রতি ভালোবাসা প্রকাশ করলে ও গলে যেত, কিন্তু তুই ওর প্রতি ভালোবাসা প্রকাশ না করে তোর মাকে বলেছিলি। তেরো মা হিয়ার সব ডিটেইলস জেনে আমায় বলেছিলেন যেন আমি হিয়াকে ভালোবাসায় জড়িয়ে নিয়ে বিয়ে করেনি। আর তোকে উনি হিয়ার সাথে বিয়ে দিবপন, কিন্তু তোকে সব দিক থেকে হিয়ার যোগ্য হওয়ার কথা বলে পাঠিয়ে দিলেন কানাডায়। আমার রাস্তা ক্লিয়ার। আমার হিয়াকে ভালো লাগতো।
কিন্তু তোর মতো ভালোবাসা আসতো না যে সারা জীবন সহ্য করতাম। ওকে তোর জীবন থেকে সরানোর বিনিময়ে তোর মায়ের থেকে অনেক টাকা পাই। তোদের থেকে হিয়ার বাবার আর্থিক খামতি, হিয়ার মা না থাকার বিষয়টা। তোর মা তোর জন্য বেস্ট একজনকে চেয়েছিলেন। হিয়ার সাথে বিয়ে হলে না পাবি জামাই আদর, না হবে একটা ভালো সম্পর্ক। কারণ বিয়ে মানেই তোদের দুজনের বিয়ে নয়, দুই পরিবারের মাঝে একটা আত্মীয়তা, মানে আত্মার এক সম্পর্ক। এদিকে হিয়ার প্রতি আমার বিরক্তি এসে করে বিয়ের 1.5 বছরেই। এত জন আমার অসহ্য লাগত। তোর মা বলেছিলেন সারা জীবন হিয়াকে সহ্য করলে উনি সবসময় আমার যা টাকা লাগে দিয়ে দিবেন, একটা সুখের জীবন পাব। বাবা মাহীন আমার লোভ লেগে গেছিল। ব্যাস যা হবার হয়ে যায়। হিয়ার করা আদর যত্ন ভালো লাগেনি, ওর ভেতরে নানান অসুস্থতা, রক্তশূন্যতা, মাইগ্রেন, শ্বাসকষ্ট, নাকের গলা, একটু কিছু হলেই ডাস্ট অ্যালার্জি, পিরিয়ডের প্রবলেম, সব মিলিয়ে ডাক্তারের কাছে ছুটতেই আমি বিরক্ত হয়ে বেরিয়ে আসি এই সম্পর্ক থেকে। সম্পর্ক আর আগাতে পারবো না। এটা তোর মা জানার পর বলে দিলেন হিয়ার কানক তোর নামে বিষ ঢেলে যেন ছাড়ি। কারণ তোর ওকে পাওয়ার জন্য পাগলামি তখনও ছিল। হিয়া যেন তোকে অ্যাকসেপ্ট না করে, সেই ব্যবস্থা যেন করে দিই। আমি আমার কাজ অল ডান করি। করে এখন হিয়ার যাতনায় মরমে মরছি। মিস করি খুব ওকে। থাকতে সহ্য হয়নি। এখন মনে হয় খুব করে ওসব দিন ফিরে আসুক। সব স্মৃতি থেকে পালাতে চলে গিয়েছিলাম নিজের ইচ্ছেমতো এক জায়গায়। চাকরি করি, ঘুরি ফিরি, বপস আছি। যে অন্যায়টা আমি করেছি, আমি ক্ষমা পাওয়ারও যে যোগ্য নই, জানি তা। এসব জানানোর কথা আমার আর 13 মায়ের মাঝে হয়নি। কিন্তু না জানিয়ে শান্তি হচ্ছিল না বলে জানিয়ে দিয়ে গেলাম। তোরা আমায় ক্ষমা করিস না। ভাও থাকিস। আল্লাহ হাফেজ। আহির একদমে কথাগুলো বলে উঠে যায়। যাওয়ার সময় কফির বিল মিটিয়ে দিয়ে হিয়া এবং জিহাদকে এক পলক দেখে নেয়। জিহাদ নিজের মায়ের ব্যাপার পেশব শুনে শক খেয়ে একদম পাথর বনে গেছে। হিয়া ফুফিয়ে কেঁদে উঠে। সে তো আহিরকে সত্যি ভালোবেসেছিল। আহির তাকে এভাবে ঠকিয়ে কি সুখ পেল? 3টা জীবন এলেমেলো। হিয়ার মনে পড়ল বৌভাতের দিন তিনি হিয়াকে দিয়ে ওয়াদা করিয়েছিলেন যেন সে জিহাদকে তার কাছে ঘেঁষতে না দেয়। হিয়া না ভোপবেই সেদিন শাশুড়ির কথায় সায় দেয়, ফলাফল জিহাদ আর তার দূরত্ব। আজ সব বুঝল, উপরে তার শাশুড়ি মা সব মেনে নিলেও মন থেকে মানেনন তাকে। জিহাদ নিজেকে সামলে নিল হিয়াকে থামানোর জন্য বলে, এ তুমি কেমন তুমি বলো তো? একটাবারও আমায় ভালোবাসলে না, বিনা দোষে দোষী বানিয়ে দূরে রাখলে। তোমার পিরিয়ডের সমস্যা ছিল বলে বেবি কনসিভ নিয়ে তোমার বিভিন্ন কমপ্লিকেশন ছিল। এটাই তো জানতাম আমায় বিয়ে না করার, কিন্তু আমার সম্পর্কে এতটা বাজে ধারণা কেন পোষণ করেছিলে হিয়া? আমায় বিশ্বাস করতে এত কষ্ট কেন হতো তোমার? আজ তো সত্যিটা দিনের আলোর প্রতি পরিষ্কার। ভালোবাসবে না আমায়? হিয়া জল টুপটুপে চাহনিতে তাকায় জিহাদের দিকে। জিহাদ যখন তার ভালোবাসা পাওয়ার জন্য বেকুল হতো, হিয়া বলতো জিহাদ তো আহিরের সাথে মিলে তার জীবন নষ্ট করেছে। আজ তো সব সত্যি সামনে এলো। নিজের ভুলের ক্ষমা পাবে তো সে। কফিশপের এই কর্নারটায় মানুষ না থাকায় হিয়া শাশুড়িকে দেওয়া মিথ্যায় মোড়ানো ওয়াদা ভুলে ঝাঁপিয়ে পড়ল জিহাদের বুকে। কেঁদে বলল, ভালোবাসব, নিজের সবটা দিয়েই বাসব। জিহাদের ঠোঁটে ফুটল আলতো হাসি। অবশেষে ভালোবাসা নিজের হল। সমাপ্ত।